বাগবাজার সপ্তকের তরফ থেকে মাননীয় শ্রী তপন কুমার ঘোষ মহাশয়কে বরণ করে দিচ্ছে বাগবাজার সপ্তকের দুই সদস্যা। প্রথমে উত্তরীয় পড়িয়ে, তারপর স্মারক প্রদান করে সম্মানিত করে তপন কুমার ঘোষ। এবার আমরা শুনব তপন কুমার ঘোষের কাছ থেকে কিছু কথা। নমস্কার, শুভ সন্ধ্যা। আন্তর্জাতিক ভাষা মাতৃভাষা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আজকের এই সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকল দর্শকবৃন্দ এবং সুধীবৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে তার কথা সপ্তক সম্পর্কে বলার চেষ্টা করি। আজ থেকে প্রায় 14-15 বছর আগে এই সপ্তকের প্রতিষ্ঠা হয়েছিল স্বাতী চট্টোপাধ্যায় অনুভবে এবং অনুরণনের। স্বাতী চট্টোপাধ্যায় বাগবাজার মাল্টিপারপাস গার্লস হাই স্কুলের প্রাক্তন ছাত্রী এবং বিদ্যালয় শিক্ষার ক্রম চলাকালীন সময়ে পিতা স্বর্গত সুশীল চট্টোপাধ্যায় ও মাতা গৌরী চট্টোপাধ্যায় ও বিশ্বমশাই, আশ্চর্যের বিষয় আজকের সমাজ ব্যবস্থায় বিশ্বমশাই শ্রী গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় এবং তাদের অনুপ্রেরণায় বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তার অনুরাগ এবং সঙ্গীত এমনকি নৃত্য শ্রুতিনত একেবারে ছাত্রীর জীবন থেকে বাগবাজার মাল্টিপারপাসের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছিল ছাত্রী জীবন থেকে। সেখানকার এখনো যে প্রাক্তন ছাত্রীদের যে সম্মেলন কমিটি, তিনি তার সঙ্গে যুক্ত আছেন। এখনো স্কুলের বইটি পার হয়ে যখন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করলেন, সেখানেও কিন্তু আমরা দেখেছি তার বিচরণ সঙ্গীত ও সাহিত্য সাধনায়। এমনকি পরবর্তীকালে কর্মজীবনে গিয়েও সংস্কৃতি সম্পাদিকা দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন, সারা বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, গান মেলা থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠান। সেখানে অন্যান্যদের মধ্যে তারও উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। স্বর্গীয় কনক কুমার ঘোষ তার ছিলেন শিক্ষাগুরু, সঙ্গীত শিক্ষাগুরু। সেই সঙ্গে ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেনের কাছে তার দীর্ঘদিনের তালিম। কবিতা আবৃত্তির ক্ষেত্রে এবং শ্রুতি নাটকের প্রশিক্ষণের ক্ষেত্রে জগন্নাথ বসু প্রিয় ছাত্রী এবং এখনো পর্যন্ত সৌমিত্র মিত্র স্যারের অত্যন্ত কাছের মানুষ স্বাতী চট্টোপাধ্যায়। তার একটি ছোট্ট একটু খিদে ছিল, সেটা হচ্ছে ছাত্রী জীবন থেকে সেইভাবে কোনো সুযোগ তার আসেনি। যেটুকু এসেছিল নিজের ঐকান্তিক মানসিক চেষ্টা তাকে সফলতা এনে দিয়েছে, যাতে আজকের ছেলেমেয়েরা, আজকের অনেক শিল্পী তাদের আন্তরিক যে ইচ্ছা, তাদের কাজের মাঝে পড়াশোনার ফাঁকে কর্মজীবন শেষ করে সন্ধ্যেবেলায় যখন মানুষ বাড়ি আসে, কিছুটা দক্ষিণা বাতাসের চাহিদা থাকে, অর্থাৎ একটু মনের দিক থেকে কিছু চাহিদা থাকে, সেটা পূরণ করে এই সপ্তক বাগবাজার। আজ থেকে 14 বছর আগে তিনি এই প্রতিষ্ঠা করেছিলেন এই উদ্দেশ্যে। একটা কথা আমরা জানি, NPE 2020 অর্থাৎ ভারতবর্ষের যে জাতীয় শিক্ষানীতি 2020 NPE 2020 আমরা সংক্ষেপে বলে থাকি, সেখানে 3টে জিনিসের একটা চ্যালেঞ্জ। একটা ত্রিভুজের যে 3টে শীর্ষবিন্দু, যদি একটি বিন্দুতে আমরা রাখি সোসাইটি বা সমাজ, আরেকটি ভার্টেক্স বা শীর্ষবিন্দুকে যদি রাখি শিক্ষা, আরেকটি ভার্টেক্স, তৃতীয় ভার্টেক্স বা শীর্ষবিন্দুকে যদি রাখি আমরা কালচার, এই 3টের যে ইন্টারাকশন
তাকে সোশ্যাল ইন্টারাকশন বলে থাকি আমরা, যার ফলে সামাজিক বন্ধনটা অনেক বেশি সুদৃঢ় হবে। অর্থাৎ শিক্ষার সঙ্গে সংস্কৃতি, সংস্কৃতির সঙ্গে সমাজ, অর্থাৎ শিক্ষা এবং সংস্কৃতির যৌথ মিলনের ফলে, ইন্টারাকশনের ফলে, মিথস্ক্রিয়ার ফলে যে প্রোডাক্টটা তৈরি হয়, এটাই হচ্ছে সামাজিক উন্নয়ন। সেই সামাজিক উন্নয়ন যখন ভারত সরকার তার MP 2020-র মধ্যে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, আমরা যারা শিক্ষা কর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বিভিন্ন গবেষণার কাজে যুক্ত আছে এই বিষয়ে, তারা দেখতে পাচ্ছি যে ভারত সরকারের এই MP 2020 কিভাবে চ্যালেঞ্জ গ্রহণ করছে। আজ থেকে 14 বছর আগে হাবিব চট্টোপাধ্যায়ের সেই ক্ষুদ্র তখন তারা জানা ছিল না, কিন্তু এই উদ্দেশ্য নিয়ে যাতে এই স্কুলের ছেলেমেয়েরা, সাধারণ মানুষ একটু স্বাদ পায়, একটু নিজের মনের চাহিদা পূরণ করতে পারে, সেই উদ্দেশ্যে কিন্তু এই প্রতিষ্ঠান তার অনুভবে এবং অনুকরণে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা সকলকে আজকে এই শুভ অনুষ্ঠানে যারা উপস্থিত আছে প্রত্যেককে আমাদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। এবং আজকের এই অনুষ্ঠান আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে কথা শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ শ্রী তপন কুমার ঘোষ মহাশয়, আমাদের সাথী আছেন, এই জন্য একবার হাতটা হয়ে যেতে হবে। এবার সাথী সম্পাদিকার বক্তব্য একটু না শুনলেই নয়, খুব ছোট্ট করে সম্পাদিকার কথা শুনব। আমার যা বলার মোটামুটি প্রেসিডেন্ট মহাশয় সব বলে দিয়েছেন। উপস্থিত সকলকে জানাই প্রীতি, প্রণাম, ভালোবাসা। আমাদের ক্ষুদ্র ক্ষমতায় যেটুকুন করতে পেরেছি সেটুকুই আপনাদের দেখতে হবে, এবং সেই জন্যই আপনাদের এখানে অনেক অনেক আসার জন্য ধন্যবাদ, অভিনন্দন, সবকিছু। অসংখ্য ধন্যবাদ সভাপতি মহাশয়। হলেন শ্রীমতী সুস্মিতি দত্ত। সুস্মিতি দত্ত ওনার সম্পর্কে যাই বলবো সেটাই কম বলা হয়। কবি, নাট্যকার, নিজে একজন অনবদ্য বাচিক শিল্পী। আমি আমন্ত্রণ জানাবো সুস্মিতি দত্ত। প্রথমে আরেকজন, তিনি হলেন তিলক ভট্টাচার্য, আমাদের খুব প্রিয় তিলকটা, যিনি নিজে একজন অসামান্য বাচিক শিল্পী, যিনি নিজে কবি, লেখক, সেই সঙ্গে একজন সমাজসেবী মানুষ। এই দুজনকে আমন্ত্রণ জানিয়ে আমাদের বাগবাজার শব্দ অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। প্রথমে ছোট করে কথাটা শুনবই, সেই সঙ্গে শুনব তাদের কণ্ঠে একটি অনবদ্য শ্রুতি নাটক। ওদের নাম ললনা, রচনা সুস্মিতি দত্ত, অভিনয় সুস্মিতি দত্ত এবং তিলক ভট্টাচার্য। প্রথমেই আমি ধন্যবাদ জানাই সাথী চ্যাটার্জি এবং সপ্তমকে এই ঐতিহ্যমণ্ডিত মঞ্চে যেখানে এত বড় বড় মানুষের পায়ের ধরে পড়েছে, সেখানে আমাদের মতো সামান্য মানুষকে আহ্বান করার জন্য আমি খুব আপ্লুত। এবং আমার এখানে জীবনের প্রথম আশা এবং এই মঞ্চে ওঠা, সেটার জন্য আমার বিরাট কৃতজ্ঞতা। আর এত সঙ্গে পরিচিত বন্ধুরা রয়েছে যে আমার আজকে এই মুহূর্তে বিচ্ছিন্ন লাগছে। আমি যদি ওখানে বসতে পারতাম খুব ভালো লাগবে, কারণ এত চেনা মুখ আমার সবাইকার নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে, কিন্তু সবাই রয়েছে আমাদের এখানে। তা আমরা তারই মধ্যে একটি ছোট্ট, বেশি কথা বলবো না, আমরা ছোটো স্মৃতি নাটক করছি, যে নাটকটা কবি এবং নাট্যকার বন্ধু সুস্মিতির লেখা, সুস্মিতি দত্তের লেখা। যদিও এখন একটা ভাষা দিবসের পরিমণ্ডল এসে গেছে, সময়টা এগিয়ে এসছে বলে, তবে আমাদের নাটকে কিন্তু ভাষা দিবস নেই। আমরা একটা 2 বছর আগের সময় কিন্তু ফিরে দেখার চেষ্টা করবো, তার সঙ্গে হাসি কান্না মেশানো একটা পরিবেশ চেষ্টা করছি সেই নাটকটা করার। অনেক ধন্যবাদ সভাপতি মহাশয় এবং সম্পাদিকা মহাশয়কে, যে আমাদের মতো এত আমার মতো এত ক্ষুদ্র মানুষকে এখানে আপনাদের মতো মানুষদের সামনে
দেখেছেন এবং কিছু করার জন্য অনুমতি দিয়েছেন। আমি খুব ধন্য। আর আমি তিলকের সঙ্গে একমত। আমরা সত্যি ওখানে বসতে পারলে বোধহয় ভালো হতো। অনেকের বক্তব্য বা অনেকের পারফরমেন্স শুনতাম, কিন্তু খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকে আবার অন্য জায়গায় যেতে হবে বলে আমার অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আরেকটা জায়গায় যেতে হবে। সেই জন্য আমি দিদিকে একটু অনুরোধ করেছিলাম একটু তাড়াতাড়ি দেবার জন্য। তো খুব ভালো সপ্তকের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই শ্রুতি নাটকটি চেষ্টা করেছি লেখার, যে করোনাকালীন পরিস্থিতিতেই শ্রুতি নাটকটি আমি লিখেছি। তো ওই সময়টা আপনারা একটু চিন্তা করে নেবেন, দেখুন কেমন লাগছে। অনেক ধন্যবাদ এবং নমস্কার। এবার বড় বিভাগ প্রথমে তিলক ভট্টাচার্য মহাশয়কে বরণ করে দিয়েছে সুর বাগবাজার সপ্তাহের পক্ষ থেকে বাগবাজার সপ্তাহের সদস্য। সেই সঙ্গে এবার সুস্মিত দত্তকে বরণ করে দিয়েছে বাগবাজার সপ্তাহের পক্ষ থেকে। স্মারক করে দেওয়া হচ্ছে মাননীয় তিলক ভট্টাচার্যের হাতে। স্মারক করে দিয়েছেন শান্তি চ্যাটার্জি মাননীয় শ্রীমতী সুস্মিতা দত্তের হাতে। এবারে শুধু নাটক। ওদের নাম ললনা, রচনা সুস্মিতা দত্ত, অভিনয়ে সুস্মিতা দত্ত এবং তিলক ভট্টাচার্য। এবং নাটকটির আবহে আছেন আমাদের প্রিয় বিপ্লব গঙ্গোপাধ্যায়, যে কিন্তু নিজে একজন বাচিক শিল্পী, সঞ্চালক, কিন্তু আজকের অন্য ভূমিকায়। আর অপূর্ব সুন্দর তার কারিগরি দক্ষতা, সেটাও কিন্তু অস্বীকার করা যায়। হ্যালো, ঠিক আছে। This is not fair বলে দিচ্ছি। বলো কি বলছো, বলো। কি বলছো মানে? কাল থেকে যদুবাবুর বাজার দুটোই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাতে কি? আরে আরে আমরা খাবো কি এই লকডাউনের বাজারে? ওই যেমন খাচ্ছি। রোজ অফিস যেতে হচ্ছে না বলে ঘুম থেকে কখন 12টায় উঠছো, কখন 1টায় উঠছো। আরে বাজার যদি এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো তুমি কখন বাজার যাবে শুনি? কেন আজকে আমার বদলে তুমি চলে যাবে? মানে আমি বাজার করবো আর তুমি পড়ে পড়ে ঘুমোবে? তাহলে ঘরের রোজকার কাজগুলো কে করবে? ভূতে? সে যা খুশি বলো আমাকে। আমি মানে তোমার এই ভূতি কিন্তু তোমার সব সমস্যার সমাধান করি, এটা জেনে রেখো। হ্যাঁ, তার বলতে ভাগ্যিস বাবু আমার পড়াশোনায় ভালো ছিল, তাই নিজের চেষ্টায় স্কলারশিপ পেয়ে আমেরিকায় পড়তে গেল। এক পয়সাও তোমায় দিতে হলো না। আসলে আমার বাবা, বুঝলে, আমার বাবা মা দুজনেই কিন্তু পড়াশোনায় ব্রিলিয়েন্ট ছিলেন। আর সে যুগেও মা গ্র্যাজুয়েশন করে স্কুলে শিক্ষকতা করতেন। বাবা তো বিশাল ইঞ্জিনিয়ার ছিলেন। রক্তের গুণ, বুঝলে, রক্তের গুণ। আর তুমি বলি কি অকাল কুষ্মাণ্ড, কিছু কাজের নয়। বাবার পেনশন ভাঙিয়ে ভাঙিয়ে অনেক বছর চলেছিল। তারপর বাবা চলে যেতে তো পয়সার কেরানি গেলে, আর এখন কাজ থেকে ছাঁটাই হয়ে গিয়ে মাস্টারি ধরেছ। বলো বলো, কাল থেকে কি কি করতে হবে সব করে বলে। এই যে লিস্টে আনাজ আর মুদির দোকানে কতগুলো জিনিসের নাম লেখা আছে, সেগুলো দয়া করে এনো। বেশ, তবে তাই হোক। আবার গান? আরে ঘুম ছাড়াচ্ছি ও। ঘুম ঘুম আর ঘুম,
কে জানে কত জন্মে কি পাপ করেছিলাম যে কোথা থেকে আমার মা তোমার মতো একটা কুম্ভকর্ণের গলায় আমি ঝুলিয়ে দিলে। তোমার মাকে টানছো কেন? উনি আমাকে কত ভালোবাসেন। বাসবে না, লুকিয়ে লুকিয়ে হাই সুগার ভদ্রমহিলার জন্য বোতে কখনো ক্ষীর কদম দিয়ে আসো খেতে ভালোবাসে বলে। তুমি আবার এসব জানলে? কেন? আমার বৌদি কি ঘাসে মুখ দিয়ে চলে? ঠিক লকডাউনের আগের দিন মানে 20শে মার্চ তুমি নিচ থেকে ইশারা করে আমার মাকে থলিটা উপর থেকে নামাতে বলেছিলে, কি বলনি? এই সত্যি কথা বলবে বলে দিচ্ছি। ধরা পড়ে গেছে। এই চন্দ্রিমাটা হলো যত নষ্টের গোড়া। এই যে কি ভাবছো অনিরুদ্ধ ঘোষ, তোমার বেটারা পাত্রে আত্রে দেবীর কাছে কিন্তু কিচ্ছুটি লুকোতে পারবে না, সব ওপেন সিক্রেট। হ্যাঁ তা বটে। এখন যাই বাজারে, দাও থলিটা দাও। না যাচ্ছে। কি তোমাকে যে আনাজগুলো আনতে বলেছিলাম ঠিক তার উল্টোটা এনেছো? মানে তোমাকে কে বলেছিল 10 কিলো আলু আর 5 কিলো পেঁয়াজ আনতে? না, আপনি একটা সময় একটা ফ্রি ছিল। মানে 10 কিলো আলু কিনলে 5 কিলো পেঁয়াজ ফ্রি? আরে না না না, ওটা ওই 5 কিলো আলু কিনলে 5 কিলো ফ্রি, তাই তো বললো। কি জানি তাহলে পেঁয়াজ বলে? ও মানে হয়তো ওটাও ফ্রি ছিল, কিন্তু আমি তার বদলে আমি ঢেঁড়স বেগুন আর ঝিঙে কিনলাম তো। কি? হ্যাঁ, আর সেই জন্য ধনে পাতা কুমাটি মানে কিছুটা লঙ্কা আর বোধহয় কারি পাতাটাও এক্সট্রা দিল। বিশ্বাস করো দিল। আমি কি তো মাছ খান না, তাতে কি হচ্ছে? আপনি প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে বরং মুসুর ডাল নিয়ে যান। কি বাজারওয়ালা বললো? তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? আচ্ছা আচ্ছা, সেটা না হয় তর্কের খাতিরে মেনেই নিলাম, কিন্তু তুমি আমি দুজনেই বেগুন খাই না, হঠাৎ খান দশেক বেগুন নিয়ে এসে হাজির করলে যে খাবো গা? আরে ওই বউটা মানে ওই আনাজুরির কথা বলছে। হ্যাঁ? মুখটা যেন ওকে দেখলে না কিরকম যেন আমার ছাত্র মিহিকার কথা মনে পড়ে গেল। ও রিকোয়েস্ট করলো তো, তাই তখন কথা ফেলতে পারলাম না। এত দূর? না না, বেশি দূর না। দেখো দেখো, এই যেমন তুমি আমি এই দুজনের দুটো চেয়ারে প্রভৃতি বসে আছি, ঠিক ঠিক তেমনি ভাবে ও আমার দিকে। স্টপ ইট। আজই মিহিকাকে ফোন করে বলে দাও অন্য মাস্টার দেখতে। কাল থেকে তুমি অনলাইনে ওকে পড়াবে না, বুঝেছো? না না, মানে ফিজটা তো ভালোই পাই, সেই জন্যই আর কি। চাই না, কোনো টাকা পয়সা চাই না, বুঝেছো? শান্তি চাই, শান্তি। হ্যাঁ, আরে ওই ভেবেই তো মাটনটা আনলাম না। কাছে পুনর্জন্ম চাই। হৃদয় তন্ত্রে কত কত ভাগ কেটেছে, তবু ভাগ্যের কাছে করুণার দান চাই। ঘন বর্ষণে প্লাবনের দিন এসেছে, বিষাদের নদী বিপদের সীমা ছুঁয়েছে। ফসলের ক্ষেতে এসেছে অকাল মৃত্যু, মায়াবন্দরে কত যে নৌকা ভেসেছে। আমি বৃক্ষের কাছে নতজানু হয়ে থেকেছি, আর পৃথিবীর কাছে বিপুল সহ্য শিখেছি, আর পাহাড়ের কাছে নিয়েছি ধ্যানের দীক্ষা। আমি যত মালিন্য জ্যোৎস্নার জলে আমি কুসুমকুঞ্জে ফুলের সজ্জা চাইনি, আর তারাদের কাছে আলোক সজ্জা চাইনি। আমি যখন যেমন তেমন ভাবতে চেয়েছি। আমি তোমার সকলে আমি গঙ্গুর কাছে শিখেছি জলার মন্ত্র, আর অন্যের কাছে বিশ্বমান্যতা পেয়েছি। আমি শিশিরে শিশিরে দেখেছি আমার, আমি অন্তর করে অন্তরতম পেয়েছি। আমি অন্তর ভরে অন্তরতম পেয়েছি। ঝড়ের মতো এসে পড়লো আরেকটা প্রেম,
একটা ঘরে ঘর পরিজন, অন্যটাতে লেখার কাগজ, বইপত্র, বারান্দা ঘর অতীত সাজন। কোথায় বসাই? শক্ত হাতে সরিয়ে দেবো, এক আঘাতে ছিন্ন করবো মন থেকে মুখ। আর তেমন কষাই। বয়স যখন অল্প ছিল কেউ আসেনি, ঝর্ণা ঝোড়া বুলুশ্রেণী কেউ আসেনি। এখন এসে ঝড়ের মতো ধাক্কা দিয়ে আমায় ফেলে বসে পড়লো মাথার কাছে। আঙুল দিয়ে চুলকে দেয়, মাথার থেকে ছন্দ নিয়ে ছড়িয়ে ফেলে মাথের ওপর। যেন আমি 40 সংসারী নই, সত্য পাখি শুনছিলেন। ছন্দের সব উঠতে উঠতে কেউ পাখি, কেউ বৃক্ষ হলো, কেউ ঝালা ধাপ, কেউ বা তার শিকার হয়ে চুল ছাকাচ্ছে ঝড়ের সঙ্গে, চুল ছাকাচ্ছে, শিকড় ভাঙছে, উড়ে পড়ছে বুকের ওপর। জ্ঞান হারালাম। সকালে ঘুম ভাঙতে দেখি সমস্ত মাঠ বৃষ্টি ধোয়া। মাঠের ওপর দাঁড়িয়ে আছে আরো ভাঙা গাছ, হাত ভাঙা ঘর, সব ভাঙা। প্রেম, অভাব, ছোটদের ভালোবাসা, সমবয়সীদের শুভেচ্ছা জানিয়ে আমি কবিতা বলতে বলছি সেই ছেলেরা কবিতায় পাঠ করেছে। কবি পূর্ণদীপ কর্তৃক সেই গল্পটা, আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝঙ্ক। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁকা হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ও ছোট বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। অনেক অসম্পূর্ণ গল্পের মতোই এই কবিতাটি। যেসব ভালোবাসা চরমে পৌঁছয় না, সেই পরিণতিহীন প্রেম কাহিনীর পর মেঘেরা চিরকাল স্বপ্ন দেখায়। স্বপ্নের পরেই পাহাড়িরা নিজেদের ভাঙে গড়ে, একসাথে নতুন হয়ে ওঠে। তারপর তার দাবি দেওয়াও কম থাকে না, যাকে বলা যায় আবলা দাবি। এভাবে কিছুদিন চলে মেঘে পাহাড়ে ভালোবাসাবাসী খেলা। তারপর হঠাৎই একদিন বাজে ছবির ঘন্টা, আসে বসন্ত, যদিও রোদন ভরা। কোথায় ভেসে যায় সেই মেঘ? পাহাড়ের সমস্ত দাবিকে, সকল ইচ্ছেকে টুকরো করে করে তখন আকাশ থেকে আকাশে মেঘের শব্দ প্রতিগমন। গল্প বলার মতো কাহিনী হয়তো এখানে শেষ হয়ে যায়, কিন্তু কিছু কথা তো বাকি থেকেই যায়। হঠাৎই ছুটি পেয়ে যাওয়া পাহাড়ের কথা, এখন একেবারে একা হয়ে যাওয়া পাহাড়টা, যেটার বুকের ভেতরে সাজিয়ে রেখেছে অজস্র ঝর্ণা, যার জলের স্বাদ নোনতা, নিতান্তই নোনতা। নমস্কার।
কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। কেননা আমি অন্য কোনো ভালোবাসার ফিরে হয় না, সত্যি নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি, 3-4টে ছদ্ম নামে আমার ভ্রমণ মুক্ত থাকে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা স্বপ্নে ভেবে ঘুরিয়ে মায়ায় অন্ধকারে বেশি দেখেছি। কেউ আমাকে শিরোপা দেন, কেউ চোখে হাজার ছিঁড়ছি। তবুও আমার জন্ম কাগজ ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো জন্ম হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, কোনো মৃত্যু হয় না। ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায় কবিতায়। এখন তো চলছে ভালোবাসা সপ্তাহ এবং বসন্তকাল। ভাই বিভাগটা একটু কমাবেন। এবং বসন্তকাল, প্রেম আর বসন্ত একে অপরের পরিপূরক। তাই আজকে আমি ঠাকুর পুরোপুরি প্রেমের কবিতায়। অনুষ্ঠানে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম, সতীর্থ এবং ছোটদের আমার ভালোবাসা। সাথীজি, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। এবার চলে যাব জয় গোস্বামীর কবিতায়। স্বপ্নে কাউকে দেখলে কেমন লাগে সেটা জানতে। স্বপ্নে তোকে বাড়ির দিকে এগিয়ে দিতে চাই, স্বপ্নে এসে তারাই পাড়াই দিবে। স্বপ্নে আমি তোর হাত থেকে বাদাম ভাজা খাই, কাঁধে থেকে অন্যান্য ঘাসে তুলতে গেলে কমেছে হাতে, তুলতে গেলে কাঁধে লাগলো কাঁধ। সরে বসলো আকাশ ভরা ছাদে, মেঘের পাশে সরে বসলো চাঁদ। কত বাজলো, উঠে পড়তে গেলে সকলকে বন্ধ করলো কে? বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে কে? স্বপ্নে তোকে এগিয়ে দিয়ে যদি তোর পরের তাকে কি চাই আসে? সত্যি বলছি, বিশ্বাস করবি না, স্বপ্নে আমার চোখে জল আসে। যে মানুষটি কবিতা স্পর্শ না করলে আমাদের সমস্ত অনুষ্ঠানটা যেন তরকারিতে যেমন নুন না থাকলে যেটা হয়, স্বাদের অভাব। আর এইভাবে রবীন্দ্রনাথের মতো সোজাসুজি প্রেমের কবিতা, প্রেমের কথা বলতে পারা আর আমার মনে হয় আর কারণ নয়। চলে যাবো সোজাসুজি কবিতা। হৃদয় কানে হৃদয় টানে, নয়ন কানে নয়ন ছোটে, দুটি তারিখ কাহিনীটা এইটুকু বই নয় বলতে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার কাছে লুকায় তোমার মধ্যে খুলে দিচ্ছি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্ত সোজা সেছি। বসন্তরাম বসন্তানি বিশাল চোখে পড়ে, তোমার কথা চোখের মালা স্ত্রীর মতো মুখে পড়ে। একটু দেওয়া, একটু রাখা, একটু আকাশ, একটু ঢাকা, একটু হাসি, একটু স্মরণ, দুজনে এই বোঝাচ্ছি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্ত সোজা সেছি। মধুর মাসে বিনয় মাঝে মহান কোনো রহস্য নেই, অসীম কোনো অবধ কথা জায়গা দিতে মনে মনে। আমাদের সুখের পিছু ছায়ার মতো নাই কিছু, দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের মতো খুঁজি। মধুর মাসে মনের মিলন, নিতান্তই সোজাসুজি। ভাষার মধ্যে তলিয়ে খুঁজে লেখার ভাষা পেত, আকাশ পানে বাঁধা তুলে চাকরি খাই আশা দিল। যেটুকু দিই, যেটুকু পাই, তাহার বেশি আর কিছু নাই। সুখের বক্ষ চেপে ধরে পরিকে বোঝাবুঝি। মধুর মাসে মনের মিলন, নিতান্তই সোজাসুজি।
শিক্ষা শিক্ষা বিনার পক্ষে কঠিন কাজে ছেড়ে পড়ে কি তাই ছেড়ে ছেড়ে প্রেমের কুঞ্জে বাঁকা করে বুঝি আমাদের মহাবিমান কিন্তু প্রেম থাকলে অশান্তি থাকবে, ঝগড়া থাকবে, খুনসুটি থাকবে। সেই নিয়ে জয় গোস্বামী কবিতা ঈশ্বর ও প্রেমিকের সংলাপ আমার শেষ নিবেদন। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে বিনা চেষ্টায় মঞ্চে আসার জন্য প্রেমিক কবিতায় থাকবো। একটা কবিতা অলরেডি না বলে দিয়েছে, মানে আমারই একজন মানে আবৃত্তিকার বলে দিয়েছে, ভাবলাম বলবো না, কিন্তু না ভাবলাম না বলি, আমিও বলি, সেটাও আমিও বলি। জয় গোস্বামী আলো। ঝড়ের মতো এসে পড়ল আর একটা প্রেম। এখন থেকে কোথায় বসাই? একটা ঘরের পরিজন, অন্যটাতে লেখার কাগজ, বইপত্র, বারান্দা ঘর, অতীত স্বজন। কোথায় বসাই? শক্তভাবে সরিয়ে দেব, এক আঘাতে ছিন্ন করব মনটিকে মনে। আমি কি আর তেমন খসাই? বয়স যখন অল্প ছিল কেউ আসে, ঝরে না ঝোড়া পড়ছে, কেউ আসে। এখন সে ঝড়ের মতো ধাক্কা দিয়ে আমার ফেলে বসে পড়ল মাথার কাছে, আঙুল দিয়ে চুল নেড়ে দেয়, মাথার থেকে ছন্দ নিয়ে ছড়িয়ে ফেলে মাটির উপর। যেন আমি 40 বছর সংসারী নই, 17 পার কিশোর ছেলে। ছন্দেরা সব নিজের মতো উঠতে উঠতে কেউ পাখি, কেউ বৃক্ষ হল, কেউ বা চালা ঘর, কেউ তালশিখর হয়ে চুল ঝাঁকাচ্ছে ঝড়ের সঙ্গে। উড়ে পড়ছে তাল শিখর, উড়ে এসে পড়ছে বুকের উপর। জ্ঞান হারালাম। সকালে ঘুম ভাঙতে দেখি সমস্ত মাঠ বৃষ্টি ধোয়া। মাঠের উপর দাঁড়িয়ে আছে আধুনা গাছ, আধুনা ঘর, সব ভাঙা প্রেম, অপরাজিত। বেঁচেছি কি তব সকল ইতিহাস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র করিয়া নিয়েছি তোমায়। নিঠুর পীড়নে নিগাড়ি বক্ষ, দলিত দ্রাক্ষা সম। কত যে বড়, কত যে গন্ধ, কত যে রাগী, কত যে ছন্দ। গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসন শয়ন নম। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলার লাগিয়া বলতি নৃত্য নব। আপনি বলিয়া রয়েছিলে মনে, না জানি কিসের আসে। লেগেছে কি ভালো হে জীবন নাম। আমার রজনী, আমার প্রভাত, আমার ধর্ম, আমার কর্ম, তোমার বিজয় বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধরিয়াছে হিয়া যত সঙ্গীত। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে কেঁদেছ কি মাথা, পড়েছ কি গলে। আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে।
কি দেখিছ বধূ মরণ মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যথেত আমার স্খলন পতন ত্রুটি পূজায়ের দিন সেবাহীনরা কত বার ফিরে গেছে না অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজয় বিপিনে ভুলি যে সুরে বাঁধলে এ বিরাট তার নামিয়া নামিয়া গেছে বার হে কবি তোমার রচিত রানী আমি কি গাহিতে পারি তোমার কারণে এসেছি বাড়ি গিয়া ঘুমাই পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যা বেলায় অশ্রু ভরিয়া এনেছি নয়ন করে এখনো কি শেষ হয়েছে প্রাণীর যা কিছু আছিল মন যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মমচুম্বন জীবন কুঞ্জে অভিসার দিশা আজ কি হয়েছে তথাগততা অত্যন্ত গুণী প্রাচীন শিল্পী এবং অত্যন্ত ভালো আবৃত্তিকার। এবারে শিমুল ডালে তাল বেতালে নাচে রে কি ধূপ
ফুলের ডালি রূপের ডালি কোথায় তুমি যাও, তোমার সাথে সঙ্গী করে মোদের নিয়ে যাও। কি সুন্দর হাসি তোমার মায়াবীতে ভরা, তোমায় পেলে সত্যি মোরা হব দিশাহারা।
আগুন জ্বেলেছে চৈত্রের হাওয়া আজ বসন্ত দিয়ে। আগুন জ্বলছে ডালপালা জুড়ে, আগুন উঠছে চুলে, দাউ দাউ লাল আগুন জ্বলছে পলাশ বৃক্ষ মূলে। বসন্ত দিন এলো, এই যে পলাশপুঞ্জ, এই যে শিমুল উৎসব, এই মৌন মন্ত্রপুত কৌতুক বাতাস, এই যে গেরুয়া পথ দূর উদাসীন, এ তো তোমারই জন্য রাখা, আমাদের আপন করে নাও।
গাছে নতুন পাতা, ফুল ফুটেছে বেশ, নতুন রূপে নতুন সাজে জ্বলবে মনের আগুন। তাই তো আজ জগৎ জুড়ে বসন্তের ফাগুন। সেই চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। এই সংসারের মৃত্যু খেলায় চিরদিন প্রাণী মারায়, বাতে হাটে নানান লোকে হাস্য পরিহাস, মাঝখানেতে তোমার চোখে আমার সর্বনাশ। বয়স বাড়ল সর্বনাশের যে বসন্তের আবাহন, সেটা কেমন একটু পাল্টে পাল্টে গেল জীবনে। বহু মানুষের সঙ্গে দেখা পরিচয়, তাদের সঙ্গে এক একটি বসন্তকাল কাটানো, আর এই 40 পেরিয়ে এক অন্য অনুভূতি আমার চোখে বসন্ত দারুণ চৈত্র মাস। চতুর্দিকে শিমুল পলাশ, কৃষ্ণচূড়ার কাশ, ঝড় উঠেছে নিখুঁত কালো বৃষ্টি ভেজা রাত,
আজও যদি চক্ষু ঢাকি কোথায় তোমার হাত, স্তব্ধ যদি ভালোবাসা প্রেমের স্পন্দন, ফিরিয়ে দাও কিশোরীকাল প্রথম চুম্বন। ভালোবাসার আগুন ছড়ে চাই কোনো নাম, অশ্রুবিহীন চক্ষু হলো প্রেমের পরিণাম। এই সময় ভিন্ন হলে এমন চৈত্র মাস, ভালোবাসার ফুটছে কলি ফাল্গুনি বাতাস। এই যে চোখ, এই যে প্রেম, এই যে হাহুতাস, সেই বসন্তে কাকে দেব প্রেমের আশ্বাস। আমার চোখে বসন্ত, দারুণ চৈত্র মাস, ভালোবাসা বাসার পরে ভাঙবে বিশ্বাস। আর সবাই যেমন বিশু পাগলের অপেক্ষায় থাকে একটা বয়সের পর, তখন মনে হয় যেন এমন একজন বিশু পাগল জীবনে দরকার, শুধু বসন্ত নয়, এই নন্দিনীকে আগলে রাখবে প্রতিটা ঋতুতে। তাই শ্রীজাতর কয়েকটা নাম দিয়ে আজকে বসন্তের এই সপ্তম অনুষ্ঠান শেষ করব। বিপদ আমাদের ডাক দিয়েছেন, দরকা বাতাস আলগা বোতাম, একখানা দিন ওলট পালট, একখানা বেশ ঝাপটা দিতে। পাগল হওয়া বিষ্ণু কেবল সামনে রাখে নন্দিনীকে, যা ইচ্ছে তাই বলুক লোকে, নিন্দুকে আর কি না রটার। অনায়াসে বাস স্টপে যে দেখা হবেই অমনি ছটায়। এই দেখাতে মুহূর্ত নয়, অন্যরকম অনন্তকাল। মাথার মধ্যে গোমড়ে মরে পাগলা হওয়ার একটা পোকা। ফিরবে তুমি ভিড় বাসে, আর আমার ফেরা চুপ পাইছে। চোখের পাতা কমলো কিনা কি আর অত খবর রাখে। কেবল তোমার ফুলের মালা রাজার দিকে সপাঠিতে হাত। যোগ পেরিয়ে আরেকটি বার আমার হাতে দিল সে হাত। হাতের রেখায় থাকবে যাতে মায়ের পলক, সরাইখানা, কৃষ্ণচূড়ার ছোট্ট চিঠি, রাধাচূড়ার বলতে মানে বিপদ আসুক, লাগুক বাতাস, ছুটুক সময় তোমার দিকে। পাগল হওয়া বিশ্বই কেবল আঁকড়ে রাখে নন্দিনীকে। খুব ভালো থাকবেন। অনন্ত বসন্তকাল বিরাজ করুক আমাদের সাথীদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে। এবার
উকিল মকদ্দমায় খোঁজে, আর কোকিলের বসন্ত চায়। উকিল খোঁজে মকদ্দমার, কোকিলে বসন্ত চায়, আর অগ্রগামী বামুন খোঁজে কোনখানে গঙ্গা পায়। আগেকার দিনে ছিল অগ্রগামী ব্রাহ্মণ, এখন আর পাওয়া যাবে না, কথাটা উঠে গেছে। মৃতের ওই পিণ্ডটাকে তো বাই প্রফেশন বলছেন উকিল খোঁজে মকদ্দমা, উকিল খোঁজে মকদ্দমা, কোকিলের বসন্ত চায়। উকিল খোঁজে মকদ্দমা, উকিল খোঁজে মকদ্দমা, কোকিলের বসন্ত চায়। আর অগ্রগামী বামুন খোঁজে, অগ্রগামী বামুন খোঁজে কোনখানে গঙ্গা পায়। কোকিলের বসন্ত চায়। উকিল খোঁজে মকদ্দমা, উকিল খোঁজে মকদ্দমা, কোকিলের বসন্ত চায়। এবার বলছেন ঘুম খোঁজে সৎসঙ্গ, ঘুম খোঁজে সৎসঙ্গ, চুরি খোঁজে ধন সঞ্চয়। সবার চিন্তা মার্গ পায়, বাবু বাবু সেরা বাবু, বাবু বাবু সেরা বাবু, বাবু বানের চুরি নাই, সকলের বাবু সবার চিন্তা মার্গ পায়। ফুল বাগান সামনে রবে, বৃষ্টিতে গোলাপ চিত্রবে। ফুল বাগান সামনে রবে, বৃষ্টিতে গোলাপ চিত্রবে। শ্যামলে ঘর ধারিতে, শ্যামলে ঘর ধারিতে, নাচবে ঘণ্টা সর্ববাই। শহরের বাড়ি সবার চিন্তা মার্গ পায়, শহরের বাড়ি সবার চিন্তা মার্গ পায়, শহরের বাড়ি সবার চিন্তা মার্গ পায়। তখন যেন দেখি মা আমার সকল কথা বন্ধ হলে, আমার মাতৃনাম যেন থাকে, আমার মাতৃনাম যেন থাকে। তখন যেন দেখি মা দু চোখ ভরে নামবে তখন যেন দেখি মা। জন্ম জন্ম সাধে আমার
মায়ের কোলে আসিয়া জন্ম জন্ম সাজে মায়ের কোলে আসিয়া আমার কর্মফলে শেষে যেন কর্মফলে শেষে যেন কোলবাড়ি আবার ডাকে কোলবাড়ি আবার ডাকে তখন যেন দেখি মা ভোরে নামবে তখন যেন দেখি মা এবারে আমাদের কবিতা কোলাজ সুনীল সাগরী। শুধু কবিতার জন্য এই জল না, শুধু কবিতার জন্য খেলা, শুধু কবিতার জন্য একা সন্ধ্যেবেলা ভুবন ফিরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুই নারী, শুধু কবিতার জন্য একই রক্ততা মেঘে গান্ধ প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে বোধ হয় মানুষের মতো প্রভুময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অন্তত তাচ্ছিন্ন করেছি। নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবন জানার বিদ্যায়, তোমাকে দিলাম বোতাম বিহীন সেরা সার আর ডুবুর মধ্যে পায়খানায় ঘোরা রাত্রির মাঠে ঝুঁকিয়ে থাকা এসব তোমার হাত ধরে নাও আমার অবেলা, আমার ছবিতে নিযুক্ত শিহরণ। নবীন কিশোর, তোমাকে দিলাম আমার গান কিছু ছিল জ্বলন্ত করে পথে ঘুরি থেকে দেখি জানলার পাশে বালিকা বাক্য কবিতার হাতুড়ি বসা ছুরির ঝলক অভিমান মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছু ফিরে দেখা আত্মকন শহরের দিন তোলপাড় করা অহংকারে দ্রুত পদপা একখানা নদী নদীতে বেশ কয়েকটি নারী এর সবই আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল। এখন শরীরে আঁক হয়ে বসে মানায় না। তোমাকে দিলাম নবীন কিশোর, ইচ্ছে হয়তো অনেক জড়াও অথবা ঘৃণায় ঘুরে ফেলে দাও, যা খুশি তোমার। তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় সাত হয়।
আজকে নিয়ে এসছে রিককে আমি দেখেছি বিদেশেও প্রোগ্রাম করতে পারফর্ম করতে। ভারতবর্ষে যারা প্রতিযোগী দশা যেসব শিল্পীরা আছে আমি তাদের সাথে ওকে একই স্টেজ শেয়ার করতে দেখেছি। আমি ওকে দুবাইতেও দেখেছি। ও ভারতবর্ষ ছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে। আবার আরও প্রোগ্রাম করেছে 1 লক্ষ টাকা ফিরে দিয়েছিলাম। কিন্তু রিককে আজকে যখন বলেছি ভাই আমাদের এখানে তো আমাদের বিভিন্ন অনুষ্ঠান শুনে বললো কাকু আমি আজকে ফাঁকা আছি, আমি আজকে আসবো এখানে কাজবো, সেরকম এই জিনিসটা খুব বড়, যার জন্য ওরা একটা হাততালি প্রাপ্য। এরা কিন্তু প্রফেশনাল শিল্পী, আর সত্ত্বেও কিন্তু আজকে স্বাধীন আন্দোলনে আছি, স্বাধীনতা ছিল। স্বাধীন একটু মঞ্চে আসুন আপনি, আজকে আপনার কপালেই হয়তো আজকে আমরা রিককে এখানে পেলাম। আর রিকের ক্ষেত্রে একটা বড় কথা বলবো যে যেমন যারা ফুটবল খেলে, যারা বড় বড় প্লেয়ার মানবরা এগুলো দেখেছি তারা সব সুন্দর সুন্দর মাঠে খেলে। তুমি আজকে অনেক বড় প্লেয়ার হয়েছে, কিন্তু আজকে হচ্ছে কলকাতার সেই হাটপুর পর্যন্ত কাদা ভর্তি মাঠ, সেখানে তোমাকে খেলতে হবে। তো এটাই হচ্ছে সব থেকে বড় জায়গা। আর বোধহয় জীবনের এত কম দর্শকের সামনে আজকে এই পরিবেশন করবে, এটাও একটা জীবনে কিন্তু বড় প্রাপ্তি। কারণ যেখানে ওরা গান গাইতে যায় শয়ে শয়ে হাজার হাজার দর্শক টিকিট কেটেও এসে অপেক্ষা করে শোনার জন্য, তো সেখানে রিক আজকে এখানে এসছে, এটা তো কোনো ওই ওই ধরনের অনুষ্ঠান নয়, এটা হচ্ছে একটা ঘরোয়া অনুষ্ঠান। টোটাল কৃতিত্ব কিন্তু সাথিয়ে দিয়ে নিজের অযৌথ প্রচেষ্টা না হলে এই ধরনের একটা অনুষ্ঠান কিন্তু একটা মানুষ করতে পারেন না। আর আমাদের সাথী গান বলছে, দেখুন আপনারা যারা আমাকে চেনেন জানেন যে আমি জীবনে কখনো গান শিখিনি, এক লাইনও ওই সারে গান সব কিছুই জানি না। আমার একটাই ফেভারিট গান, আমি যখন বাড়ি থেকে আসছি আমার মিসেস আর ওখানে আমার মেয়ে বসে আছে, বলেছে বাবা তুমি ওই গানটা আর যাই করো আর কেউ না, তুমি একটাই গান জানো জীবনে কি পাবো না। তো আমি আজকে আর ওই জন্য গানটা গাইবো না। রিক আছে গানটা, রিকের গান আজকে আমরা শুনবো। আমি একটাই গাইবো, তারপরে তো তোমাকে গাইতেই হবে একটা গান, আমার সাথে গাইতে হবে, কিন্তু একটা গাইতেই হবে, না গাইতে হবে।
তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে শুধু শুধু চিন্তা হয়তো তোমার জন্ম হয়েছে প্রেমে জীবন। এই হচ্ছে না আবার 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 সরি সরি দেখুন আমি তো গান জানি না লিখে বলার চেষ্টা করছি। হ্যাঁ আছে দুরন্ত তুঝকে অন্ত ছড়ে দিগন্ত আমি যে দুরন্ত তুঝকে অন্ত ছড়ে দিগন্ত
আমাদের ছোটবেলার বন্ধু আমি নিচ্ছি শিলাজিতের কথা মনে পড়ে আমাদের ছোটবেলার বন্ধু কলেজের টেবিল বাজিয়ে গান গাইতো সেই শিলাজিৎ আজকে কোথায় চলে গেছে থ্যাংক ইউ